আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশ সেনাপ্রধান হঠাৎই যেন হারিয়ে গেছেন। তার খোঁজ পাওয়া যাচ্ছে না। কোথায় আছেন তিনি? তাকে দেখা যাচ্ছে না কেন? এই বিষয়টি নিয়ে এখনকার আলোচনা। গত কয়েকদিন ধরে জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে আমি বেশ কয়েকটি এপিসোড করেছি। সেখানে বলেছি যে বাংলাদেশকে ইউনূসের নেতৃত্বাধীন মৌলবাদী শক্তি, বিশেষ করে জামায়াত এনসিপি জোট এবং পাকিস্তানপন্থীদের কবল থেকে উদ্ধার করে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনা ও মুক্তিযুদ্ধের চেতনায় নিয়ে যাওয়ার ব্যাপারে ভারত বিশেষভাবে নির্ভর করছে জেনারেল ওয়াকারুজ্জামানের ওপর। আমার কথা অনেকেই বিশ্বাস করেননি। তারা বলেছেন ওয়াকার বিশ্বাসঘাতক, তার উপর নির্ভর করলে ভারত খুব ভুল করবে। হাসিনার পতনের মূলে ওয়াকারুজ্জামান, এই ছিল তাদের কথা। এটা আমারও কথা ছিল। এসব কথার কোনোটাই পুরো মিথ্যে নয়, কিন্তু পরিস্থিতির পরিবর্তন মানুষকে বাধ্য করে পরিবর্তিত হতে। সেটাই হয়েছে জেনারেল জামানের ক্ষেত্রে। আমার সূত্র মারফত পাওয়া খবর যে মিথ্যে ছিল না, সেটা প্রমাণ হলো পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ সেনা অফিসার ফিল্ড মার্শাল আসিম মুনিরের পরেই যার স্থান, সেই জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান সিজেসিএসসি, তিনি জেনারেল সাহির শামসাদ মির্জা, তার 4 দিনের সরকারি সফরে যেভাবে জেনারেল ওয়াকারুজ্জামান অদৃশ্য রয়ে গেলেন, সেটা দেখলে বোঝা যায়। পাকিস্তানি জেনারেল বাংলাদেশে 4 দিনের সফরে আসেন 24শে অক্টোবর বৃহস্পতিবার রাতে। তার সফরসূচির বিস্তারিত বিবরণে দেখা যাচ্ছে 24শে অক্টোবর বৃহস্পতিবার এমিরেটস এয়ারলাইন্স ফ্লাইটে ফ্লাইট EK584 তাতে করে তিনি ঢাকায় আসেন। সঙ্গে ছিলেন তার স্ত্রী সাজিয়া সাইর, ব্রিগেডিয়ার মোহাম্মদ রশিদ খান, কমোডোর খান মোহাম্মদ আসিফ এবং 2 জন মেজর। তারা রাত্রি যাপন করেন ঢাকার রেডিসন ব্লু হোটেলে। জেনারেল জামান তাদেরকে যেমন রিসিভ করেননি, তেমনি হোটেলেও তাদের সাথে দেখা করেননি। 25শে অক্টোবর শুক্রবার পরদিন সকালে পাকিস্তান হাই কমিশনে একটি অনুষ্ঠান ছিল, সেখানেও নেই জেনারেল জামান। আবার ওই দিন সন্ধ্যা 6:45 থেকে যমুনা স্টেট গেস্ট হাউসে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের সঙ্গে পাকিস্তানের জেনারেলের বৈঠক। আলোচনার অন্যতম বিষয় ছিল প্রতিরক্ষা সহযোগিতা, অর্থাৎ সেনার ব্যাপার, এবং সেই প্রতিরক্ষা সংযোগ এবং আঞ্চলিক নিরাপত্তা। ওয়াকারুজ্জামানও সেই বৈঠকে নেই। সেদিন রাতে পাকিস্তান হাই কমিশনার তার আয়োজনে ডিনার হয়েছিল। সেখানে অনেকেই নিমন্ত্রিত হয়ে গেছেন, অনেক উপদেষ্টাও গিয়েছেন, কিন্তু ওয়াকারুজ্জামান সেই বৈঠকে, সেই ডিনারে নেই। পরদিন 26 অক্টোবর শনিবার সকাল ঢাকার সেনাকুঞ্জে যৌথ সামরিক বাহিনীর গার্ড অফ অনার দেয়া হয় পাকিস্তানি জেনারেলকে। ওয়াকারুজ্জামান গড় হাজির সেখানে, অথচ নিয়মটা কি? তিনিই তার সঙ্গে থাকবেন, পাকিস্তানি জেনারেলের সঙ্গে। ঢাকার সেনানিবাসে তার পরের অনুষ্ঠান ছিল শিখা অনির্বাণ। সেখানে আবার বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে নির্মিত যে চিরন্তন শিখা অনির্বাণ, সেখানে পুষ্পস্তবক দিলেন জেনারেল শামসাদ মির্জা। অথচ পাকিস্তান কিন্তু মুক্তিযুদ্ধের শহীদদের ওখানে, এর আগে যতজন পাকিস্তানের এসেছিলেন তারা কেউই সেখানে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে অনির্বাণ শিখায়, সেখানে কিন্তু তারা পুষ্পস্তবক দেননি। কিন্তু এবার দিলেন, কারণ বিশেষ রাজনীতির কথা ভেবে, এবং সেনাপ্রধান সেখানেও নেই। সেদিনই বিকেল 4টে সশস্ত্র বাহিনী বিভাগে আর্ম ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসানের সঙ্গে 45 মিনিটের বৈঠক করেন পাকিস্তানি জেনারেল। কামরুল হাসানের
মাথার ওপরে কিন্তু সেনাপ্রধান নেই। কামরুল হাসান হচ্ছেন ডাইরেক্ট প্রধানমন্ত্রীর আন্ডারে। কামরুল হাসান প্রধান উপদেষ্টার অধীনে। ওই দিন বিকাল এবং সন্ধ্যায় কি ছিল কাজ? বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠক করেন পাকিস্তানের জেনারেল, এবং দীর্ঘ সময় ধরে তাদের আলোচনার বিষয় ছিল আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার পরিস্থিতি, দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরো জোরদার করা, সামরিক থেকে সামরিক এনগেজমেন্ট সম্প্রসারণ। এহেন বৈঠকেও সেনাপ্রধান নেই। আসুন 27 অক্টোবর রবিবার সারাদিন সেখানে কি করেছিলেন পাকিস্তানি জেনারেল? তিনি সিলেট সেনানিবাস সফর করেছেন, বিশেষ সফর করেছেন সিলেটের স্কুল অফ ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্সে। ফ্যাকাল্টি ও ক্যাডেটদের সঙ্গে ইন্টারঅ্যাকশন করেছেন তিনি। সেনাপ্রধান সেখানেও নেই ওয়াকারুজ্জামান। শেষ দিন 28 অক্টোবর সোমবার সকাল 11:30টায় ঢাকার আর্মি হেডকোয়ার্টারে বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে একটা বৈঠকের কথা বলা হলো। আলোচনার বিষয় প্রতিরক্ষা সম্পর্কের ইতিবাচক গতিপথ, সামরিক নেতৃত্বের বিভিন্ন স্তরে নিয়মিত বিনিময় অব্যাহত রাখা, প্রশিক্ষণ, যৌথ মহড়া এবং আশ্চর্য সন্ত্রাসবাদ মোকাবিলায় অভিজ্ঞতা ভাগাভাগি, তথ্য সন্ত্রাসবাদ প্রতিরোধে সহযোগিতা। সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তান সেনাপ্রধান বাংলাদেশ সেনাপ্রধানের সাথে আলোচনায় বসবেন, কিন্তু সেনা সূত্রের খবর এই বৈঠক আদৌ হয়নি। সময়ের দিকে তাকানো যাক একবার। সেখানে তাকালে বোঝা যায় বৈঠক হওয়া সম্ভব ছিল না, কারণ বৈঠকের সময় রাখা ছিল সকাল 11:30টায়, আর এমিরেটস এয়ারলাইন্স ফ্লাইট EK587 দুবাইয়ের উদ্দেশ্যে সেই বিমান ছাড়ার কথা ছিল দুপুর 12:45। 11:30টার সময় মিটিং করবেন, সেখান থেকে যাবেন চলে হোটেলে, তারপর সেখান থেকে বেরিয়ে 12:45-এর ফ্লাইট ধরবেন। এগুলো কতটুকু এটা বাস্তবতা আছে সেটা আপনারাই একবার ভাবুন। 4 দিনের 96 ঘন্টার সময়ে 15 মিনিটের জন্য বৈঠক রাখা আসলে চোখে ধুলো দেওয়ার চেষ্টা। আর এখানেই সন্দেহ জাগে, কেন পাকিস্তানি জেনারেলকে এড়িয়ে গেলেন ওয়াকারুজ্জামান? এড়িয়ে গেলেন নাকি দেখা করার পরিস্থিতিতেই ছিলেন না তিনি? কেন ছিলেন না? তাহলে কি তাকে বন্দি করা হয়েছে? তিনি কি গুম হয়েছেন? ইউনুসের আয়নাঘরে রয়েছেন তিনি? ভারতের টাইমস নাও, তারপর যেটা রয়েছে ইন্ডিয়া টুডের, আজতক বাংলা, আজতক, তারা খবর দিচ্ছে যে ইউনুসের আয়নাঘরেও তিনি থাকতে পারেন, অর্থাৎ তিনি গ্রেপ্তার হয়েছেন। নাকি এই সম্ভাবনাও আবার কিছু জায়গা থেকে আমার কানে এসছে যে তার সমর্থকদের নিয়ে তিনি পাল্টা লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। এর যে কোনোটাই হতে পারে। আবার আমার দিল্লির একটি সূত্র জানাচ্ছে, জেনারেল ওয়াকারুজ্জামান যখন দেখলেন যে বাহিনীর মধ্যে জামাতি এবং পাকিস্তানপন্থীরা সংখ্যায় বেশি, তখন প্রাণ বাঁচাবার তাগিদে রংপুরের ঠাকুরগাঁও হয়ে তিনি ভারতে চলে এসেছেন। বলা বাহুল্য, ভারত ও বাংলাদেশের কোনো সরকার বা সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো আধিকারিক স্তরে কোনো বার্তা দেয়া হয়নি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে। তবে ঘটনা পরম্পরা দেখে স্পষ্টই বোঝা যায় বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সবকিছু ঠিকঠাক নেই। বিশেষ করে সন্দেহের বিষয় হলো, পাকিস্তানের জেনারেলের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ নৌ ও বিমান বাহিনীর প্রধানরা, বৈঠক করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বৈঠক করেছেন মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা, তারা সবাই বৈঠক করেছেন, অথচ ওয়াকারুজ্জামানের সাথে বৈঠক নেই। বাংলাদেশ ও নৌ বিমান বাহিনীর প্রধানরা এতদিন ওয়াকারের সঙ্গে ছিলেন, তারাও মনে হচ্ছে ওয়াকারকে ছেড়ে দিয়েছেন। আলোচনা দীর্ঘ হয়ে যাচ্ছে, তাই একটি মূল প্রশ্নে আসি।